আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশেষ করে আমরা যখন স্পোকেন ইংলিশে বা রিটেন ইংলিশে অনেকগুলো বিষয় সম্পর্কে নিজেদের আইডিয়া প্রকাশ করতে চাই, তখন এই মোডাল অক্সিলারিটা আমাদের খুব কাজে লাগে। মোডাল অক্সিলারি দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি, বিভিন্ন রকমের অর্থে কথা বলতে পারি। ঠিক আছে, আমরা মোডাল অক্সিলারি নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। প্রথমেই আছে মোডাল অক্সিলারি কি। মোডাল অক্সিলারি অনেকেই ভুল করে এটাকে উচ্চারণ করে মডেল অক্সিলারি। এটা কিন্তু মডেল অক্সিলারি না, এটা হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি হচ্ছে এমন ভার্ব যেই ভার্ব দিয়ে আমরা বিভিন্ন রকমের কথা বলতে পারি। যেমন আমাদেরকে কোনো কিছু করতে হয়, আমরা কোনো কিছু করতে পারি, আমাদের কোনো কিছু করার সম্ভাবনা আছে, এগুলো সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। টেন্স দিয়ে কিন্তু আমরা সব ধরনের অর্থ বলতে পারি না। তো টেন্সের বাইরেও আমাদের বিভিন্ন রকমের স্ট্রাকচারে বাক্য তৈরি করতে হয়, সেই স্ট্রাকচার গুলো আমরা মোডাল অক্সিলারির সাহায্যে তৈরি করতে পারি। এবং একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে মোডাল অক্সিলারি পরে সবসময় কি হয়, সবসময় ভার্বের বেস ফর্ম হয়। মোডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এবং মোডাল অক্সিলারি পর কখনোই ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম হয় না। আছে কিছু ডিফারেন্স আছে, কিন্তু সাধারণত মোডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্মটা হয়। ঠিক আছে। এবং টোটাল মোডাল অক্সিলারি হচ্ছে 18টি। এর মধ্যে 16টি মোডাল অক্সিলারি এবং দুইটি আছে সেমি মোডাল, যেগুলো কখনো কখনো মোডাল অক্সিলারির মতো কাজ করে। তাই আমাদের মোডাল অক্সিলারি হচ্ছে ইন টোটাল 18টি। এই 18টি মোডাল অক্সিলারি কি কি? প্রথমত হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, অট টু, হ্যাভ টু, মাস্ট, উড রাদার, হ্যাড বেটার, বি টু, বি গোয়িং টু, ইউজ টু, নিড এবং টেয়ার। এই 18টি হচ্ছে টোটাল মোডাল অক্সিলারি। এখন আমরা দেখবো যে এই 18টি মোডাল অক্সিলারি কোনটা দিয়ে, কোন ওয়ার্ডটা দিয়ে কি ধরনের মিনিং এবং কি ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। প্রথমেই আসি ক্যান। ক্যানের ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি যে ক্যান দিয়ে আমরা এবিলিটি মানে সক্ষমতা, কোনো কিছু করতে পারা, পসিবিলিটি সম্ভাবনা এবং পারমিশন অনুমতি, এই অর্থে আমরা ক্যানটাকে ব্যবহার করতে পারি। তো ক্যানের যে বিষয়টা, যে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, যখন আমরা ক্যান ব্যবহার করে তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, তার মানে হচ্ছে ওই কাজটা কেউ করতে পারে, এটা মিন করবে। তাহলে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, সে 3টা ভাষা বলতে পারে। দে ক্যান সলভ দিস প্রবলেম, তারা এই সমস্যাটা সমাধান করতে পারে। ইট ক্যান রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। হি ক্যান প্লে দ্য গিটার ভেরি ওয়েল, সে খুব ভালো গিটার বাজাতে পারে। এই প্রতিটা সেন্টেন্স দিয়ে কিন্তু কেউ কোনো কিছু করতে পারে সেটা প্রকাশ করছে, কারণ ক্যান দিয়ে আমরা এবিলিটি প্রকাশ করি। অবভিয়াসলি প্রেজেন্ট অ্যাবিলিটি, বর্তমান সময়ে আমি যেটা করতে পারি। আবার ক্যান দিয়ে কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, এই যে ইট ক্যান রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। পরের বাক্য, ক্যান আই বড়ো ইয়োর বুক, এটা হচ্ছে অনুমতি চাওয়া, যে আমি কি তোমার বইটা ধার নিতে পারি। ক্যান আই বড়ো ইয়োর বুক, আমি কি তোমার বইটা ধার নিতে পারি। ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক, তুমি কি আমাকে এই কাজের সাহায্য করতে পারবে। এখানে একটু বাংলা রয়ে গেছে, কেটে দিচ্ছি। ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক, তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে। ক্যান আই, ক্যান অল এমপ্লয়িজ সাবমিট দ্য রিপোর্ট বাই মানডে, আগামী সোমবারের মধ্যে সব এমপ্লয়ি কি তাদের রিপোর্ট জমা দিতে পারবে। তার মানে আমরা ক্যান দিয়ে প্রশ্ন করতে পারি, ক্যান দিয়ে অনুমতি চাইতে পারি, ক্যান দিয়ে সম্ভাবনা বোঝায়, এবং ক্যান দিয়ে কারো এবিলিটি সক্ষমতা সেটাও বোঝায়। ঠিক আছে। তার মানে আমরা যখন ক্যান ব্যবহার করবো তখন সেটা দিয়ে আমরা মাল্টিপারপাস সেন্টেন্স তৈরি করতে পারি। তা এখন যদি আমি বলি যে আমি ইংলিশে কথা বলতে পারি, ইংলিশ কি হবে? এই যে আমি ইংলিশে কথা বলতে পারি, তাহলে হচ্ছে আই ক্যান স্পিক। স্পিক মানে বলা, আর ক্যান স্পিক মানে বলতে পারি। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। তারপর যদি বলা হয় আমি বাইক চালাতে পারি, কি হবে? আই ক্যান রাইড বাইক, আমি বাইক চালাতে পারি। ঠিক আছে। তাহলে ক্যান দিয়ে আমরা কোনো কিছু করতে পারি এটা বোঝাই, কোনো কিছুর সম্ভাবনা আছে এটাও বোঝাই। ঠিক আছে। পরেরটায় চলে আসি, সেটি হচ্ছে কুড। আমরা ক্যান দিয়ে যেরকম কোনো কিছু করতে পারি বোঝাই, ঠিক একইভাবে কুড দিয়েও আমরা বোঝাই কোনো কিছু করতে পারতাম। এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। যখন আমরা কোনো কিছু করতে পারি বোঝাবো, তখন ক্যানের পাস্ট ফর্ম হিসেবে আমরা
কুডটাকে ব্যবহার করতে পারি। কুড দিয়ে বোঝায় কোনো কিছু করতে পারতো বা করতে পারতাম। আবার এই কুড দিয়ে কিন্তু পোলাইট পারমিশন, অর্থাৎ খুব বিনয়ী ভাবে বা খুব ভদ্রভাবে কারো কাছে অনুমতি চাওয়া অর্থেও আমরা এই কুডটাকে ব্যবহার করতে পারি। এবং কুড দিয়েও সম্ভাবনা বা পসিবিলিটি বোঝানো যায়। তাহলে আই কুড রান ভেরি ফাস্ট অ্যাজ এ চাইল্ড, আমি একজন বাচ্চা হিসেবে খুব দ্রুত দৌড়াতে পারতাম, মানে ছোটবেলায় সে খুব দ্রুত দৌড়াতে পারতো, এটা বলছে। আই কুড রান ভেরি ফাস্ট অ্যাজ এ চাইল্ড, আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম। শি কুড রাইড অ্যাট দি এজ অফ 4, সে 4 বছর বয়সেই পড়তে পারতো। তার মানে এটাও তার এবিলিটি যে সে ফার্স্টে এই কাজটা করতে পারতো। দে কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়েস্টারডে, তারা গতকাল মিটিংটা অংশগ্রহণ করতে পারেনি বা জয়েন করতে পারেনি। কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ, তুমি কি দয়া করে বা আপনি কি দয়া করে লবণটা এদিকে দিতে পারেন? সো কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ, এখানে কিন্তু খুব ফর্মালি, খুব বিনয়ের সাথে প্রশ্ন করা হচ্ছে, পারমিশন চাওয়া হচ্ছে। কুড আই স্পিক টু দ্য ম্যানেজার, আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? কুড দে হ্যাভ অ্যারাইভড বাই নাও, তারা কি এখন পৌঁছাতে পেরেছে? তাহলে কোনো কিছু আমরা করতে পারতাম, বা কোনো কিছুর সম্ভাবনা আছে, কিংবা খুব ভদ্রভাবে কোনো কিছুর অনুমতি চাওয়া, এই অর্থে আমরা কুডটাকে ব্যবহার করতে পারি। তাহলে প্রেজেন্টে কোনো কিছু করতে পারি, এই অর্থে আমরা ক্যান ব্যবহার করব। অতীতে কোনো কিছু করতে পারতাম, এই অর্থে আমরা কুড ব্যবহার করব। ঠিক আছে? এবং ক্যান দিয়ে আমরা যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলো হয় ইনফর্মাল কোয়েশ্চেন। এবং কুড দিয়ে যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলোকে বলা হয় ফর্মাল কোয়েশ্চেন। ঠিক আছে? পরেরটা আমরা চলে আসি, শ্যাল। শ্যাল দিয়ে আমরা অনেকেই জানি যে শ্যাল এবং উইল ব্যবহার করে আমরা কি করি, শ্যাল এবং উইল ব্যবহার করে আমরা ফর্মালি ফিউচারকে বোঝাই। এবং শ্যাল অথবা উইলের পাশাপাশি ফিউচার বোঝানোর পাশাপাশি, ফিউচার সেন্টেন্সের পাশাপাশি আমরা এগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে শ্যাল যখন আমরা ব্যবহার করি, শ্যাল সাধারণত কি হয়, সাজেশনও বোঝায়, আবার ফর্মাল ফিউচারও বোঝায়। শ্যাল দিয়ে যেরকম সাজেশন বোঝায়, একই সাথে ফর্মাল ফিউচারও বোঝায়। খেয়াল করে দেখুন, আই শ্যাল রিটার্ন সুন, আমি খুব দ্রুত ফিরে আসব। আই শ্যাল রিটার্ন সুন, আমি খুব দ্রুত ফিরে আসব। উই শ্যাল ওভারকাম অল ডিফিকাল্টিস, আমরা সকল সমস্যা ওভারকাম করতে পারবো। ইউ শ্যাল রিসিভ ইউর সার্টিফিকেট টুমরো, তুমি আগামীকাল তোমার সার্টিফিকেট গ্রহণ করবে। শ্যাল উই গো টু দ্য পার্ক, আমরা কি পার্কে যেতে পারি? শ্যাল আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি, বা আমি কি জানালাটা খুলবো? এই শ্যাল উই গো টু দ্য পার্ক দিয়ে কিন্তু আমরা কি পার্কে যাব, এটাও বোঝায়। মানে কাউকে ভদ্রভাবে প্রস্তাব করা যে আমরা কি পার্কে যাব। শ্যাল উই গো টু দ্য পার্ক, শ্যাল আই ওপেন দি উইন্ডো, আমি কি জানালাটা খুলবো? শ্যাল অল পার্টিসিপেন্টস সাবমিট দেয়ার ফর্মস টুডে, সকল পার্টিসিপেন্ট কি তাদের ফর্ম আজকে সাবমিট করবে? তাহলে শ্যাল দিয়ে আমরা ফর্মালি কোয়েশ্চেন করতে পারি, ফর্মালি ফিউচার সেন্টেন্সকেও বোঝাতে পারি। ঠিক আছে? শ্যালের পরে যেটা আসে সেটা হচ্ছে উইল। এই উইল হচ্ছে ফিউচার ইন্টেনশন, উইলিংনেস, ভবিষ্যতে কোনো কিছু করবে, করার ইচ্ছে আছে, সেটা বোঝাচ্ছে। তাহলে আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। শি উইল বি দেয়ার টুমরো, সে আগামীকাল এখানে থাকবে। দে উইল ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, তারা সময় মতো প্রজেক্টটা শেষ করবে। হি উইল কল ইউ লেটার, সে তোমাকে পরবর্তীতে কল করবে। ঠিক আছে? এবং পরে যেটা, উইল ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তুমি কি আমার হোমওয়ার্কের ব্যাপারে আমাকে সাহায্য করবে? উইল শি অ্যাটেন্ড দ্য সেমিনার, সে কি সেমিনারে অংশগ্রহণ করবে? উইল অল স্টুডেন্টস ফলো দ্য নিউ রুলস, সকল স্টুডেন্ট কি নতুন নিয়ম মানবে? এই বাক্যগুলো দিয়ে আমরা প্রশ্ন করছি, উইল ব্যবহার করে প্রশ্নও করা যায়। তা যখন আমরা উইল ব্যবহার করছি, তার মানে সেটা ফিউচার বোঝাচ্ছে। শ্যাল এবং উইল দুটো দিয়েই আমরা ফিউচার বোঝাই, যেখানে শ্যাল ব্যবহার করি আমরা ফর্মালি কোনো কিছু বোঝানোর জন্য, আর উইল ব্যবহার করি জাস্ট নর্মালি ফিউচারটাকে ব্যবহার করার জন্য। তার মানে শ্যাল এবং উইল দুটো ব্যবহার করি আমরা ফিউচার সেন্টেন্স গঠন করি, ফিউচার টেন্সের বিভিন্ন সেন্টেন্স আমরা গঠন করতে পারি, এবং শ্যাল অথবা উইল ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। ঠিক আছে? পরেরটাতে চলে আসি, উড। উড পোলাইট রিকোয়েস্ট বোঝায়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝায়, মানে যেটা হয়নি বা যেটা হবে না সেটাকে বোঝায়। পাস্ট হ্যাবিট, অতীতের অভ্যাসও বোঝায় উড দিয়ে। খেয়াল করুন, আই উড লাইক সাম টি, আমি চা পান করতে চাই। শি উড অফেন ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস, সে প্রায়ই তার দাদা দাদুর কাছে যেত। ইফ আই ওয়ার রিচ আই উড বাই এ কার, আমি যদি ধনী হতাম আমি একটি গাড়ি কিনতাম, এই যে
এটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে আমি যদি ধনী হতাম তাহলে আমি একটি গাড়ি কিনতাম। ঠিক আছে, উড ইউ লাইক টু কাম টু মাই পার্টি? তুমি কি আমার পার্টিতে আসতে চাও? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? দরজাটা বন্ধ করতে কি আপনি কিছু মনে করবেন? উড দে কাম ইফ ইনভাইটেড? তারা যদি ইনভাইটেড থাকতো তাহলে কি আসতো? এই যে এখন তার ইনভাইট করা সম্ভব না, কারণ এটা পাস্ট হয়ে গেছে। এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা এখন আর করা সম্ভব না। ঠিক আছে, তাহলে উড দিয়ে আমরা পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করতে পারি, এই যে উড ইউ লাইক টু কাম টু মাই পার্টি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। এবং উড দিয়ে আমরা পাস্টের হ্যাবিটও বোঝাই। ঠিক আছে, এই যে শি উড অফেন ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস, সে প্রায় তার দাদা দাদুকে ভ্রমণ করতো। আর উড দিয়ে আমরা পোলাইট রিকোয়েস্টও বোঝাই, আই উড লাইক সাম টি। এইটা, তাহলে এই হচ্ছে উডের ব্যবহার। এবং আমরা জানি যে শ্যাল এবং উইল দিয়ে ফিউচার বোঝায়। এই শ্যাল এবং উইলের পাস্ট ফর্ম কিন্তু হচ্ছে উড, যেটা হচ্ছে করতে পারতাম বোঝায়। ওকে, এরপর আসি মে এবং মাইট। মে এবং মাইট ব্যবহার করে আমরা সাধারণত কি বোঝাই? মে এবং মাইট দিয়ে আমরা সম্ভাবনা বোঝাই। এই মেয়েদের পারমিশন বোঝায়, পসিবিলিটি বোঝায়, বেশিরভাগ ইম্পর্টেন্ট হচ্ছে পসিবিলিটি এবং প্রবাবিলিটি, কোনো কিছুর সম্ভাবনাও বোঝায়। মাইট দিয়ে বোঝানো হয় লেস সার্টেন পসিবিলিটি অর হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই মাইট দিয়ে সম্ভাবনা একটু কম, এটা বোঝায়। সেখানে মে এবং মাইট দুটাই সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, যেখানে মে দিয়ে সম্ভাবনাটা একটু বেশি এবং মাইট দিয়ে সম্ভাবনা একটু কম, এটা বোঝায়। এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝায়, মানে হতে পারতো, কিছু একটা হলে এরকম হতো। এই সিচুয়েশনটাকে বলা হয় হাইপোথেটিক্যাল সিচুয়েশন। খেয়াল করে দেখুন, ইউ মে লিভ নাও, তুমি এখন যেতে পারো। স্টুডেন্টস মে ইউজ দ্য লাইব্রেরি আফটার ক্লাস, স্টুডেন্টরা ক্লাসের পরে লাইব্রেরি ব্যবহার করতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। শি মে নো দ্য আনসার, সে হয়তো উত্তরটা জানতে পারে বা জানে। ইউ মে ফাইন্ড দিস বুক হেল্পফুল, তুমি হয়তো এই বইটাকে হেল্পফুল হিসেবে পাবে। ইট মাইট স্নো টুমরো, আগামীকাল তুষারপাত হতে পারে। এই যে বাক্যগুলো, এগুলো সবগুলোই কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে। ঠিক আছে, পরেরটা, হি মাইট কাম লেটার, সে পরবর্তীতে আসতে পারে। দিস প্ল্যান মাইট ওয়ার্ক, এই পরিকল্পনা কাজ করতে পারে। শি মাইট নট অ্যাগ্রি উইথ দ্য প্রপোজাল, সে হয়তো প্রপোজালটি রাজি হবে। দে মাইট হ্যাভ মিসড দ্য বাস, তারা হয়তো বাসটা মিস করেছিল। মে আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? মে উই অ্যাটেন্ড দি মিটিং, আমরা কি মিটিংটা জয়েন করতে পারি? মে হি এন্টার দ্য রুম, সে কি রুমে প্রবেশ করতে পারে? এই প্রতিটা বাক্যই কিন্তু আমরা মে এবং মাইট ব্যবহার করে তৈরি করেছি। তারপরে মে এবং মাইট দিয়ে আমরা যখন পসিবিলিটি বোঝাবো, যে সম্ভাবনা আছে, সেই অর্থে আমরা মে অথবা মাইটটাকে ব্যবহার করতে পারি। মে অথবা মাইট দিয়ে আমরা ভদ্রভাবে কারোর কাছে অনুমতি চাইতে পারি, যখন আমরা মে দিয়ে প্রশ্ন করবো, এই যে মে আই বড় ইউর পেন, মে উই অ্যাটেন্ড দ্য মিটিং, মে হি এন্টার দ্য রুম। আবার কি করতে পারি? এই মে অথবা মাইট দিয়ে হাইপোথেটিক্যাল সিচুয়েশনও বোঝাতে পারি। যেরকম যে আহ, এখানে এক্সাম্পলটা লেখা নেই, আমি এক্সাম্পলটা লিখে দিচ্ছি। যে এরকম হতে পারে, ইফ ইউ টোল্ড মি, তুমি যদি আমাকে বলতে, আই মাইট গো, আমি অবশ্যই যেতাম। এই যে ইফ ইউ টোল্ড মি আই মাইট গো, তুমি যদি আমাকে বলতে তাহলে আমি যেতাম। এই অর্থেও আমরা এই মাইটটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তার মানে মে এবং মাইট দিয়ে আমরা সম্ভাবনা বোঝাই। মে এবং মে ব্যবহার করে অনুমতি চাওয়া অর্থে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এবং মাইট দিয়ে আমরা এরকম হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা অতীতে কিছু একটা হলে আরেকটা কিছু একটা হতো, এই অর্থে এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনও এই মে এবং মাইটটাকে আমরা ব্যবহার করতে পারি। এবং যদি আমরা মে ব্যবহার করি তাহলে এর অর্থ হচ্ছে সম্ভাবনা একটু বেশি। সম্ভাবনা মানে তো সেটা ফিক্সড না, নিশ্চিত না। তো এটা এমনিতেই ফিক্সড কিনা সেটার সম্ভাবনাটা কম, তো সেখানে মেটা সম্ভাবনাটা একটু বেশি এবং মাইট হচ্ছে সম্ভাবনা আর একটু কম। ঠিক আছে, লেস পসিবিলিটি। ওকে, এরপর আমরা চলে আসি বি টু। এই বি টুটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এভরিডে লাইফে প্রচুর কাজে লাগে। এই বি টু বলতে এখানে যে বি আছে, এই বি মানে বি ভার্ব। আমরা জানি বি ভার্ব কি কি, এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়্যার। তার মানে বি টু বলতে বোঝাচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এবং ওয়্যার টু। এবং এটার অর্থ কি? যখন আমরা কোনো সেন্টেন্সে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করব, এটার অর্থটা হচ্ছে কোনো কিছু করার কথা বা কোনো কিছু করতে হয়।
এটা হচ্ছে ফর্মাল ইনস্ট্রাকশন, স্কেজুলড ইভেন্ট অর অব্লিগেশন, বাধ্যবাধকতা। এটা খুবই ফর্মাল একটা এক্সপ্রেশন, এবং এটা আমরা আমাদের ফর্মাল যে প্লেস গুলো আছে লাইক ইউনিভার্সিটি, অফিস বা বিভিন্ন এনভায়রনমেন্ট, সেখানে ব্যবহার করতে পারি। তার মানে বিটু ব্যবহার করলে সেই বাক্যের অর্থটা হয় হচ্ছে কোনো কিছু করার কথা বা করতে হয়। ঠিক আছে? যেমন অল এমপ্লয়িজ আর টু সাবমিট দ্য রিপোর্টস বাই মানডে। সকল এমপ্লয়িজ এর কি মানডের মধ্যে বা সোমবারের মধ্যে রিপোর্ট সাবমিট করার কথা বা সাবমিট করতে হয়। দ্য প্রেসিডেন্ট ইজ টু অ্যাড্রেস দ্য নেশন টুনাইট। আজকে প্রেসিডেন্টের কি করার কথা? আজকে প্রেসিডেন্টের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা, বা আজকে প্রেসিডেন্টের রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হয়। স্টুডেন্টস ওয়ার টু কমপ্লিট দ্য প্রজেক্ট লাস্ট উইক। শিক্ষার্থীদের গত সপ্তাহেই প্রজেক্টটা কমপ্লিট করার কথা বা কমপ্লিট করতে হয়েছিল। দ্য ট্রেন ইজ টু ডিপার্ট অ্যাট 7 AM। ট্রেন আজকে সকাল 7টায় ছেড়ে যাওয়ার কথা, বা আজকে সকাল 7টায় ছেড়ে যেতে হয়। ঠিক আছে? তার মানে আমরা বিটু ব্যবহার করলে সেই বাক্যের অর্থটা আসে কোনো কিছু করার কথা বা কোনো কিছু করতে হয়। এবং নোটে বলা আছে বিটু ইজ ফর্মাল, অফেন ইউজড ইন ইনস্ট্রাকশনস, অফিসিয়াল স্টেটমেন্টস অর স্কেজুলস। আমরা বিভিন্ন জায়গায় এই বিটুর ব্যবহারটা কিন্তু দেখতে পাই, একটা ফর্মাল এক্সপ্রেশন। তার আমি যদি বলি আমাকে ক্লাস নিতে হয়, এটার ইংলিশ কি হবে? আই অ্যাম টু টেক ক্লাসেস। আমি যদি বলি তার স্কুলে যেতে হয়, শি ইজ টু গো টু স্কুল। তাকে স্কুলে যেতে হয় বা তার স্কুলে যাওয়ার কথা। আই এম টু টেক ক্লাসেস, আমাকে ক্লাস নিতে হয় বা আমার ক্লাস নেওয়ার কথা। ঠিক আছে? এই অর্থে আমরা বি টুটাকে ব্যবহার করতে পারি, যেখানে বি টু মানে হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এবং ওয়্যার টু। এরপর চলে আসি বি গোয়িং টু। এখানেও কিন্তু বি গোয়িং টু মানে সেই একই বি এর মতো, অ্যাম ইজ আর ওয়াজ আর বোঝায়। সো অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু এবং ওয়্যার গোয়িং টু। এবং এই বি গোয়িং টু মানে কিন্তু কোথাও যাচ্ছে কেউ, এরকম বোঝায়। এই বি গোয়িং টু মানে হচ্ছে কোনো কিছু পরিকল্পনা করা হয়েছে যেটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এই যে প্ল্যান্ড অ্যাকশন, কোনো কিছু প্ল্যান করা হয়েছে বা কোনো কিছুর সম্ভাবনা আছে ফিউচারে, সেটা যে ফিউচারে কোনো কিছু হতে চলেছে, এই অর্থে আমরা এম গোয়িং টুটা ব্যবহার করি, মানে বি গোয়িং টুটা ব্যবহার করি। এখানে বলা হয়েছে আই এম গোয়িং টু ভিজিট মাই ফ্রেন্ড টুমরো। আমি আগামীকাল আমার বন্ধুর সাথে ভ্রমণ করতে যাচ্ছি। শি ইজ গোয়িং টু বাই আ নিউ ড্রেস। সে একটা নতুন ড্রেস কিনতে যাচ্ছে, মানে সে সিদ্ধান্ত নিয়েছে নতুন ড্রেস কিনবে। সে কিন্তু এখন যাচ্ছে কিনতে, বিষয়টা এরকম না। সে সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা ড্রেস কিনবে। দে আর গোয়িং টু স্টার্ট দ্য প্রজেক্ট নেক্সট উইক। তারা আগামী সপ্তাহে প্রকল্পটা শুরু করতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু রেইন সুন। খুব দ্রুতই বৃষ্টি হতে যাচ্ছে। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টুনাইট। আমরা আজ রাতে একটি মুভি দেখতে যাচ্ছি। সো কোনো কিছুর পরিকল্পনা করা হয়েছে, কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা খুব দ্রুত বাস্তবায়ন করা হবে। এই অর্থে আমরা এই বি গোয়িং টুটাকে ব্যবহার করতে পারি। এবং কখনো কখনো আমরা কোনো কিছু দেখে সিদ্ধান্ত নিতে পারি যেটা হয়তো হতে চলেছে। যেমন এই যে লুক এট দোজ ডার্ক ক্লাউডস। এই অন্ধকার মেঘগুলোর দিকে দেখো, বা কালো মেঘগুলোর দিকে দেখো। ইট ইজ গোয়িং টু রেইন। এটা বৃষ্টি হতে চলেছে। তার মানে কোনো কিছু হতে চলেছে, এই অর্থে আমরা বি গোয়িং টুটাকে ব্যবহার করতে পারি। এবং যেহেতু এখানে বি আছে, বি গোয়িং টু মানে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু এবং ওয়ার গোয়িং টু। যেমন এখানে আমরা পাস্টেও কিন্তু ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু ব্যবহার করে বলতে পারি দে ওয়ার গোয়িং টু মেক আ বিগ ডিসিশন। তারা একটা বড় সিদ্ধান্ত তৈরি করতে চলেছিল। শি ওয়াজ গোয়িং টু, শি ওয়াজ গোয়িং টু প্ল্যান সামথিং। সে কোনো কিছু পরিকল্পনা করতে চলেছিল। ঠিক আছে? তার মানে সে এগুলো সিদ্ধান্ত নিয়েছিল অতীতেও। এভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি যে কোনো কিছু ডিসিশন নেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়িত হতে যাচ্ছিল। ঠিক আছে? এরপর আসি শুড এবং অট। দুইটাই খুব কাছাকাছি মিনিং, দুইটা মানেই হচ্ছে উচিত। তবে দুইটার মধ্যে ব্যবহারের দিক থেকে একটু পার্থক্য আছে। এই শুড এবং অট টু দুটো মানেই হচ্ছে উচিত, যেখানে এই দুটোর একটু ব্যবহার দিক থেকে পার্থক্য আছে। যে বোথ এক্সপ্রেসেস অ্যাডভাইস আর অব্লিগেশন বাট উইথ সাটেল ডিফারেন্স। এই দুটো মানেই কিন্তু উচিত বোঝায়। খেয়াল করে দেখুন, শুড মানে হচ্ছে অ্যাডভাইস, এক্সপেকটেশন, মাইল্ড অব্লিগেশন। মানে করা উচিত, কিন্তু না করলেও যে খুব সমস্যা আছে বিষয়টা তা না।
কিন্তু অট টু মানে উচিত, কিন্তু একটা স্ট্রং মোরাল ডিউটি, এথিক্যাল অব্লিগেশন করতে হবে, এরকম বোঝায়। ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোর পড়াশোনা করা উচিত। হি শুড বি এট হোম বাই নাও, তার এখন বাসায় থাকা উচিত। কিন্তু এখানে বলা হচ্ছে একটু জোরালো ভাবে, যখন আমরা অট টু ব্যবহার করছি তখন আমাদের এই অব্লিগেশনটা একটু জোরালো হচ্ছে। ইউ অট টু রেসপেক্ট ইউর এল্ডার্স, তোমার বড়দেরকে সম্মান করা উচিত। উই অট টু হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত। তার মানে আমরা শুড এবং অট টু এই দুটো মানেই হচ্ছে উচিত, যেখানে শুড হচ্ছে উচিত একটু লেস ফোর্সড, এবং অট টু মানে হচ্ছে উচিত একটু স্ট্রংলি ফোর্সড, মানে এখানে একটু স্ট্রেংথ বোঝায়, একটা স্ট্রং একটা আর্চ থাকে, সেটা হচ্ছে অট টু, এবং শুড হচ্ছে একটু লেস আর্চ। ওকে, দুটো মানেই উচিত, যেখানে অট টু একটু স্ট্রঙ্গার। ঠিক আছে, এই যে শুড হচ্ছে জেনারেল অ্যাডভাইস বা এক্সপেকটেশন, আর অর্থ হচ্ছে স্ট্রঙ্গার মোরাল অর ইথিক্যাল ডিউটি অর মোর ফর্মাল। ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। এমপ্লয়িজ শুড অ্যারাইভ অন টাইম, এমপ্লয়ীদের সময় মতো আসা উচিত। ইউ অট টু অ্যাপোলাইজ টু হার, ইউ অট টু অ্যাপোলোজাইজ টু হার, তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। উই অট টু কনজার্ভ ওয়াটার, আমাদের পানি সংরক্ষণ করা উচিত। সো অট টু হচ্ছে স্ট্রঙ্গার এবং শুড হচ্ছে একটু নর্মাল। ঠিক আছে, দুইটা অর্থই হচ্ছে উচিত। পরেরটা হচ্ছে মাস্ট অ্যান্ড হ্যাভ টু। এই দুইটার অর্থ বাংলায় একই, কিন্তু ব্যবহারের দিক থেকে পার্থক্য আছে। দুইটার অর্থই হচ্ছে করতে হবে। বোথ শো নেসেসিটি অর অব্লিগেশন বাট উইথ ডিফারেন্ট এমফাসিস, দুইটার জোরটা ভিন্ন হয়। মাস্ট হচ্ছে ইন্টারনাল অব্লিগেশন, স্ট্রং নেসেসিটি ও সার্টেইনটি, যেমন কোনো কিছু মানুষ মন থেকে করতে হবে, এরকম। আর হ্যাভ টু হচ্ছে এক্সটার্নাল অব্লিগেশন, এখানে বাইরের একটা প্রেশার থাকবে। তারপর দুটো মানেই করতে হবে। মাস্ট যখন ব্যবহার করব, সেটা মানে হচ্ছে কোনো কিছু আমরা একেবারে মন থেকেই করব। আবার হ্যাভ টু যদি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমরা বাইরের একটা প্রেশারের জন্য করব কাজটা। ঠিক আছে, এই দুটো মানেই করতে হবে। এখানে বলা আছে আই মাস্ট ফিনিশ দিস বুক টুনাইট, আমাকে আজকে এই বইটা শেষ করতে হবে, এটা আমি নিজে থেকেই করছি। শি মাস্ট বি টায়ার্ড আফটার ওয়ার্ক, কাজের পরে সে হয়তো বা ক্লান্ত। এই যে এটা নিশ্চয়তা বোঝাচ্ছে যে সে হয়তো অবশ্যই ক্লান্ত। ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, তোমাকে হেলমেট পরিধান করতে হবে। আবার হ্যাভ টু, স্টুডেন্টস হ্যাভ টু সাবমিট অ্যাসাইনমেন্টস অন টাইম, শিক্ষার্থীদেরকে সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তার মানে এখানে কিন্তু বাইরে একটা প্রেশার আছে, অথরিটির একটা প্রেশার আছে। ড্রাইভার্স হ্যাভ টু ওবে ট্রাফিক রুলস, চালকদেরকে ট্রাফিক নিয়ম বা ট্রাফিক আইন মেনে চলতে হবে। উই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাদের মিটিং এ কি করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। সো এই যে মাস্ট এবং হ্যাভ টু, এই দুটোই হচ্ছে করতে হবে, যেখানে মাস্ট আমরা আমাদের নিজেদের মন থেকে বুঝে করব, এবং হ্যাভ টু হচ্ছে বাইরের একটা এক্সটার্নাল প্রেশারের জন্য, সেই জন্য করবো। ঠিক আছে, এই যে মাস্ট হচ্ছে পার্সোনাল ইস্যু, হ্যাভ টু হচ্ছে এক্সটার্নাল ইম্পোজড বাই রুলস অথরিটি ল। পরটা আসি, পরটা হচ্ছে উড রাদার। উড রাদার মানে হচ্ছে কোনো কিছু প্রেফারেন্স, আমরা কোনো কিছু পছন্দ করি, কোনো কিছুর থেকে বেশি পছন্দ করি, এটা অর্থে আমরা উড রাদার ব্যবহার করি। এই যে আই উড রাদার স্টে অ্যাট হোম, আমি বরং বাসায় থাকবো, দেন গো আউট, বাইরে যাওয়ার থেকে। শি উড রাদার ইট ভেজিটেবলস দেন মিট, সে মাংস খাওয়ার থেকে ভেজিটেবলসটাই খাবে। উই উড রাদার ট্রাভেল বাই ট্রেন দেন বাই বাস, আমরা ট্রেনেই ট্রাভেল করবো বাসে ট্রাভেল করার চেয়ে। হি উড রাদার নট টক অ্যাবাউট ইট, সে বরং এটা নিয়ে কথা বলবে না। তার মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুর প্রেফারেন্স, কোনো কিছু পছন্দ প্রকাশ করি, এবং এই উড রাদারের অর্থ কিন্তু হয় বরং, বরং অর্থে উড রাদারটাকে আমরা ব্যবহার করতে পারি। কারণ এখানে ফ্যাক্টর হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পছন্দ করি, এই অর্থে আমরা উড রাদার ব্যবহার করতে পারি। যেমন আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউট, আমি বাইরে যাওয়ার থেকে বাসায় থাকবো, বা আমি বরং বাসায় থাকবো, বাইরে যাব না। শি উড রাদার ইট ভেজিটেবলস দেন মি, সে বরং সবজি খাবে, মাংস খাবে না। উই উড রাদার ট্রাভেল বাই ট্রেন দেন বাই বাস, আমরা বরং ট্রেনে ভ্রমণ করব, বাসে ভ্রমণ করব না। এই যে অর্থগুলো আছে, এগুলোই হচ্ছে উড রাদারের ব্যবহার, যেটা দিয়ে আমরা কোনো কিছু পছন্দ অপছন্দ বোঝাই, যে আমরা হয়তো এটা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেফারেন্স। এই উড রাদারের মতোই সেম হচ্ছে হ্যাড বেটার, তবে এখানে একটু ডিফারেন্স আছে। এই যে হ্যাড বেটার ব্যবহার করা হয় কোনো ব্যাপারে অ্যাডভাইস, ওয়ার্নিং বা সাজেশন দিতে,
ইউ হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম, তোমার পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করাটাই ভালো। তোমার পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করাটাই ভালো। হি হ্যাড বেটার লিভ নাও অর হি উইল মিস দ্য ট্রেন, তার এখন বের হয়ে যাওয়াটাই ভালো, না হলে সে ট্রেন মিস করবে। উই হ্যাড বেটার নট বি লেট, আমাদের দেরি না করাই ভালো। শি হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তার একটা ছাতা নিয়ে যাওয়াই ভালো। ইট মাইট রেইন, বৃষ্টি হতে পারে। তাহলে এই যে হ্যাড বেটার মানে হচ্ছে কোনো কিছু করাই ভালো, এটাও কিন্তু ওই উট্রাদারের মতোই, প্রেফারেন্স। সো এটা বেসিকলি ওই পরামর্শ দিতে ব্যবহার করা হয়। তাহলে আমরা উড্রাদার ব্যবহার করব যখন আমরা কোনো কিছু প্রেফারেন্স বোঝাবো, এবং হ্যাড বেটার ব্যবহার করবো যখন আমরা কোনো একটা প্রেফারেন্স ব্যবহার করব, কিন্তু সেটা অবশ্যই পরামর্শ দেওয়ার বেলা। ঠিক আছে? ওকে, আমরা পরের মডেলটাতে চলে আসি, যেটা হচ্ছে ইউজ টু। ইউজ টু ব্যবহার হয় পাস্ট হ্যাবিটস, রুটিনস বা রিপিটেড অ্যাকশন বোঝাতে, যা বর্তমানে আর হয় না। ইউজ টু অভ্যস্ত, এই ইউজ টু বাংলা কিন্তু হচ্ছে অভ্যস্ত। আই ইউজ টু প্লে ফুটবল ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি ছোট ছিলাম আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। এবং ইউজ টু দিয়ে কিন্তু সবসময় পাস্ট বোঝানো হয়, ইউজ টু কিন্তু পাস্ট অর্থে ব্যবহৃত হয়। আমি যখন ছোট ছিলাম তখন ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। শি ইউজ টু লিভ ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করতে অভ্যস্ত ছিল। উই ইউজ টু গো টু দ্য পার্ক এভরি সানডে, আমরা প্রতি রবিবারে পার্কে যেতে অভ্যস্ত ছিলাম। হি ইউজ টু স্মোক, সে ধূমপান করতে অভ্যস্ত ছিল, বাট হি কুইট লাস্ট ইয়ার, সে গত বছর এই অভ্যাসটা ত্যাগ করেছে। দে ইউজ টু ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস এভরি সামার, তারা প্রতি সামারে তাদের দাদা দাদুর কাছে ভ্রমণে যেত, যেতে অভ্যস্ত ছিল। তাদের অতীতে কোনো কাজ করা হতো বা অতীতে কোনো কিছুতে তারা অভ্যস্ত ছিল, এই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতাম। আমি যদি বলি আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, তাহলে কি হবে? আই ইউজ টু সুইম। তারপর যদি বলা হয় আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম। এবং এটা কিন্তু অতীতে বোঝায়, যেটা বর্তমানে আর হয় না। এবং ইউজ টু যেহেতু মোডাল, এরপরেও কিন্তু ভার্বের বেস ফর্মে আমরা ব্যবহার করি। ওকে, এরপরে হচ্ছে নিড এবং ডেয়ার, সেমি মোডাল। বলেছিলাম আগে যে নিড এবং ডেয়ার হচ্ছে সেমি মোডাল। নিড শুধুমাত্র নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ বাক্যে মোডাল হিসেবে ব্যবহার করা হয়, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। নিড কিন্তু সাধারণত সবসময় মোডালের মতো কাজ করে না। নিড শুধুমাত্র নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে মোডাল অক্সিলারির মতো কাজ করে। প্রথম সেন্টেন্সটা খেয়াল করুন, আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে বা আমার হোমওয়ার্ক শেষ করা প্রয়োজন। এটি কিন্তু একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এই বাক্যে কিন্তু নিডটা মোডাল হিসেবে কাজ করছে না, বরং এখানে নিডটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। এই জন্য পরের যে ভার্বটা আমরা ব্যবহার করেছি তার আগে টু যুক্ত করতে হয়েছে, আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক। কিন্তু পরের যে বাক্যটা আছে, পরের বাক্যটাতেও সে নিডস টু সি আ ডক্টর, তার একজন ডক্টর দেখানো প্রয়োজন। এখানেও মোডালটা মেইন ভার্ব হিসেবে নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানেও এটা কি অ্যাফার্মেটিভ বাক্য। কিন্তু পরেরটা দেখুন, এটা হচ্ছে নেগেটিভ বাক্য। নেগেটিভ বাক্যে কি করেছি? নেগেটিভ বাক্যে কিন্তু আমরা নিডটাকে মোরাল হিসেবে ব্যবহার করতে পেরেছি। ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য টেস্ট, তোমার টেস্টের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এই যে নিড নট, এটি যেহেতু একটি নেগেটিভ বাক্য, এখানে নিডটা মোডাল হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং মোডাল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে তারপরে ভার্বের যে ফর্মটা বসে সেটা বেস ফর্মে ব্যবহৃত হয়। এই যে ওয়ারি, ওয়ারিটা এখানে বেস ফর্মে ব্যবহার করা হয়েছে। সো ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য টেস্ট, তোমার এই টেস্টের ব্যাপারে ওয়ারিড হওয়ার কিছু নেই। ওকে, শি নিড নট কাম ইফ শি ইজ বিজি, সে যদি ব্যস্ত থাকে তার আসার প্রয়োজন নেই। এখানেও কিন্তু নিড মোডাল হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এটিও একটি নেগেটিভ সেন্টেন্স, এবং আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সে আমরা নিডটাকে মোডাল হিসেবে ব্যবহার করতে পারি না। যার কারণে প্রথম দুটো সেন্টেন্সে কিন্তু আমরা নিডটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, এবং নিডটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে পরবর্তী ভার্বের আগে আমাদেরকে টু যুক্ত করতে হয়েছে। কারণ আমরা জানি একটি সেন্টেন্সে দুইটি ভার্ব ব্যবহার করতে হলে সেকেন্ড ভার্বকে হয় আইএনজি যুক্ত করতে হয়, না হলে তার আগে টু যুক্ত করতে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা নেগেটিভ বাক্য তৈরি করছি, নেগেটিভ বাক্যে কিন্তু নিড মোডাল ভার্বের মতো কাজ করে, তখন কিন্তু এটার মেইন ভার্ব থাকে না, তখন এটা অক্সিলিয়ারি ভার্ব হয়ে যায়। আর যেহেতু এটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব হয়ে গেছে নেগেটিভ বাক্যে, তাই আমাদেরকে পরবর্তী ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করেছি, শি নিড নট কাম ইফ শি ইজ বিজি। ঠিক আছে? তারপর আমি কিন্তু বলতে পারি শি নিড নট
গো নাও, তার এখন যাওয়ার প্রয়োজন নেই। দে নিড নট ওয়াচ, তাদের এটা দেখার প্রয়োজন নেই। তাহলে এই যে নিড যখন আমরা নেগেটিভ বাক্যে ব্যবহার করব, তখন কিন্তু এটা মোডালের মতো কাজ করবে। ঠিক আছে, পরেরটাও একই রকম। ডেয়ার, ডেয়ার মূলত কেউ কি সাহস করে কোনো কাজ করবে বোঝায়, এই অর্থে। কেউ কি সাহস করে কোনো কাজ করবে, এটা বোঝায়। এটিও শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে মোডাল হিসেবে ব্যবহৃত হয়। তার মানে ডেয়ারটাকে আমরা শুধুমাত্র নেগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। ওকে, এই যে হি ডেয়ার টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, আই ডেয়ার নট স্পিক ইন ফ্রন্ট অফ হিম, হাউ ডেয়ার ইউ সে দ্যাট, আই ডেয়ার নট টেল হার দ্য ট্রুথ। খেয়াল করে দেখুন, হি ডেয়ার্ড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়ার কারণে, অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে এই বাক্যে কিন্তু আমরা ডেয়ারটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি, পরের ভার্বটার সাথে এই জন্য টু যুক্ত করতে হয়েছে। কিন্তু আই ডেয়ার নট, এই নেগেটিভ বাক্যে ডেয়ারটাকে আমরা মোডাল হিসেবে ব্যবহার করছি, যার কারণে স্পিকের সাথে আর কোনো রকম বেস ফর্ম ছাড়া আর কিছু ব্যবহার করতে হয়নি। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, তুমি কিভাবে এটা বলার সাহস করলে। আই ডেয়ার নট টেল হার দ্য ট্রুথ, আমি তাকে সত্যটা বলার সাহস করতে পারিনি। আই ডেয়ার নট স্পিক ইন ফ্রন্ট অফ হিম, আমি তার সামনে কথা বলার সাহস করতে পারিনি। হি ডেয়ার টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, তো প্রথম বাক্যটা হি ডেয়ার টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, এখানে আমরা যেহেতু বলেছি যে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য, তাই অ্যাফার্মেটিভ বাক্যে আমরা ভার্বের বেস ফর্মের আগে টু যুক্ত করেছি, কারণ ডেয়ারটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করার পরে পরের ভার্বের সাথে আমাদেরকে টু যুক্ত করতে হয়েছে। কিন্তু নেগেটিভ বাক্যে আমরা জানি যে নেগেটিভ বাক্যে ডেয়ার মোডালের মতো কাজ করে, তাই এখানে মোডাল হিসেবে কাজ করেছে, এই জন্য আমাদের পরের ভার্বের সাথে আর কি করতে হয়নি, টু যুক্ত করতে হয়নি, আমরা পরের ভার্বে বেস ফর্মে রাখতে পেরেছি। তাহলে ডেয়ার দিয়ে কি বোঝায়, ডেয়ার দিয়ে বোঝায় যে কেউ কি সাহস করে কোনো কাজ করবে, এটা বোঝায়। নিড দিয়ে বোঝায় যে কোনো কিছু করা প্রয়োজন। এবং আমরা যখন এটাকে নেগেটিভ হিসেবে ব্যবহার করব, তখন এটা মোডাল ভার্বের মতো কাজ করবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোডাল অক্সিলারি নিয়ে ডিটেলস আলোচনা। এই মোডাল অক্সিলারি গুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের সেন্টেন্স বিভিন্ন রকমের স্ট্রাকচারে তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আবার সবগুলো একটু বলে দিচ্ছি যে আমরা মোডাল অক্সিলারি হচ্ছে হেল্পিং ভার্ব, এবং টোটাল মোডাল অক্সিলারি হচ্ছে 18টি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, ought to, have to, must, would rather, had better, be to, be, going to, used to, need এবং dare। এবং এই 18টা মোডাল অক্সিলারি বিভিন্ন রকমের অর্থ আছে, এবং সেই অর্থ অনুযায়ী আমরা এগুলোকে বাক্যে ব্যবহার করতে পারি। যেখানে ক্যান দিয়ে বোঝায় বর্তমানে আমরা কোনো কিছু করতে পারি, কুড দিয়ে বোঝায় অতীতে কোনো কিছু করতে পারতাম, মে দিয়ে বোঝায় বর্তমানে কোনো কিছুর সম্ভাবনা আছে, মাইট দিয়েও সম্ভাবনা আছে বোঝায়, তবে সেটা একটু লেস সম্ভাবনা, কম সম্ভাবনা। শ্যাল এবং উইল দিয়ে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করি, ফিউচার সেন্টেন্স গঠন করি। এবং উড দিয়ে আমরা অতীতে কোনো কিছু হতে পারতো, আই মিন হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বা উড দিয়ে আমরা ফর্মালি কোনো কিছু জিজ্ঞেস করা বোঝাই। শুড এবং অট টু দুটো মানেই হচ্ছে কোনো কিছু করা উচিত, কিন্তু শুড ব্যবহার করে আমরা একটু লেস ফোর্স বা আমরা একটু লেস আর্জ জানাই, যেখানে অট টু হচ্ছে একটু স্ট্রঙ্গার আর্জ, মানে কোনো কিছু করা উচিত সেটা একটু স্ট্রংলি বোঝাতে আমরা অট টু ব্যবহার করতে পারি। হ্যাভ টু এবং মাস্ট এই দুটো দিয়ে বোঝায় কোনো কিছু করতে হবে, যেখানে হ্যাভ টু হচ্ছে এক্সটার্নাল বা বাইরের কোনো প্রেশারের কারণে আমাদেরকে করতে হবে এটা বোঝায়, এবং মাস্ট হচ্ছে কোনো কিছু আমরা করব কিন্তু সেটা মন থেকে আমাদের করতে হবে। ঠিক আছে, উড রাদার মানে আমরা প্রেফারেন্স বোঝাই, যে আমাদের কোনো কিছু করাতে ভালো লাগবে। উড রাদার যে আমরা বরং এটা করার থেকে ওইটা করব, এরকম বোঝাই। হ্যাড বেটার দিয়ে বোঝাই কোনো কিছু করাই ভালো, যেমন উই হ্যাড বেটার স্টাডি নাও, আমাদের এখন পড়াই ভালো। ঠিক আছে, তারপরে হচ্ছে বি টু, বি টু দিয়ে আমরা বোঝাই কোনো কিছু করতে হয় বা করার কথা। এই বি টু মানে হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এবং ওয়্যার টু, যেটা দিয়ে কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করার কথা এটা বোঝায়। বি গোয়িং টু দিয়ে আমরা বোঝাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সামনে হতে চলেছে। ঠিক আছে, ইউজ টু দিয়ে বোঝায় কোনো কিছুতে আমরা অভ্যস্ত ছিলাম। নিড এবং ডেয়ার দুটো সেমি মোডাল, যেগুলো শুধুমাত্র নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে মোডালের মতো কাজ করে। যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে নিড বা ডেয়ার ব্যবহার করব, তখন আমরা ভার্বের সাথে বেস ফর্ম ব্যবহার করব। তো এই ছিল মোডাল অক্সিলারি নিয়ে আমাদের আলোচনা। আমাদের আজকের ক্লাসটি করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।